সঞ্চয়ের পরিবর্তে গ্রাহককে বিনিয়োগে উৎসাহিত করতে চায় সরকার। তারল্য ফাঁদে পড়তে পারে অর্থনীতি, শঙ্কা বিশ্লেষকদের। তাদের যে পরিমাণ সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে তাদের জীবনযাত্রার মান যেটা আছে সেটা ধরে রাখতে পারছে না। রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা খুন, পুলিশের হেফাজতে নেওয়া হলো ছাত্রীকে। জড়িত 2 জন শনাক্ত। বংশাল থানার সামনে সহপাঠীদের বিক্ষোভ। শিগগিরই কক্সবাজার বিমানবন্দর থেকে ডানা মিলবে আন্তর্জাতিক ফ্লাইট। পর্যটন অর্থনীতির নতুন দ্বার উন্মোচনের আশা, প্রস্তুতি নিয়ে শঙ্কা। একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরের সাথে শুধু অবকাঠামো না, এটার সাথে বিভিন্ন ধরনের কানেক্টিভিটিও সম্পৃক্ত। এগুলো না করে যদি করা হয়, আমার মনে হয় মানুষের একটা প্রথমে দর্শনে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানির উত্তোলনের প্রভাব। 4 বছরে প্রায় 4 সেন্টিমিটার দেবেছে বরিশালের মাটি। হুমকিতে জনস্বাস্থ্য এবং কৃষি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রাউশন, আমি সানিম রিথা। সঞ্চয়পত্র বহু বছর ধরে মধ্যবিত্তের আস্থার বিনিয়োগ হিসেবে পরিচিত, কিন্তু 2024 সালের আগস্টে সঞ্চয়পত্রের বিক্রি ছিল 2036 কোটি টাকা, যা 2025 সালের আগস্টে নেমে এসেছে মাত্র 289 কোটিতে, কমেছে প্রায় 88%। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি, আয় হ্রাস ও কর্মসংস্থান সংকটে মানুষ সঞ্চয় ভেঙে চলতি খরচ চালাচ্ছে। অন্যদিকে ব্যাংকে টাকা রাখা ঝুঁকি মনে করায় সঞ্চয়পত্র কিনছেন অনেকে। কেন্দ্রীয় ব্যাংক বলছে সরকার সঞ্চয়ের পরিবর্তে বিনিয়োগে উৎসাহিত দিচ্ছে। যদিও বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও সুদের নীতি অর্থনীতিকে লিকুইডিটি ট্র্যাপে ফেলতে পারে। শাহাদাত আফরের প্রতিবেদনে বিস্তারিত। সঞ্চয়পত্র বহু বছর ধরে দেশের মধ্যবিত্তের বিনিয়োগের আস্থার জায়গা হয়ে উঠেছে, কিন্তু বর্তমানে সঞ্চয়পত্র ক্রয়ের চেয়ে বিক্রির হারই বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের আগস্টে সঞ্চয়পত্রে গ্রাহকদের নিট বিনিয়োগ ছিল 2036 কোটি টাকা, কিন্তু চলতি বছরের আগস্টে বিক্রি কমে দাঁড়িয়েছে মাত্র 289 কোটিতে। অর্থাৎ 1 বছরে বিক্রি কমেছে 87%-এরও বেশি। অন্যদিকে যারাও সঞ্চয়পত্র কিনছেন তারাও ব্যাংকিং খাতে টাকা রাখতে ঝুঁকি মনে করছেন বলেই সঞ্চয়পত্র ক্রয়ে আগ্রহী হয়েছেন। ডাক বিভাগে সঞ্চয়পত্র কিনতে এসেছে প্রবাসী শামীম এবং তার স্ত্রী, জানালেন তাদের শঙ্কার কথা। দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হচ্ছে, ব্যাংকে আমার রিস্ক মনে হচ্ছে, সেজন্য আমি সঞ্চয়পত্রতে জিপিওতে টাকা রাখার চিন্তা ভাবনা করলাম। ব্যাংক থেকে সেফ মনে হচ্ছে এই কারণে, কারণ ওগুলো তো কোনো গ্যারান্টি নেই। এখন এটা সরকারের উপরে আমরা দিয়ে দিয়েছি, বাস ওনারা এখন এটার উপরে একটা ভরসা আছে যে একটা আমরা বেনিফিট পাবো। এখন তো ব্যাংকের অবস্থা ভালো না, কোন ব্যাংক ভালো কোন ব্যাংক খারাপ সেটা সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন, যার ফলে এখানে জমা রেখেছিলাম। আমি সরকারি চাকরি করতাম এক সময়, এই জন্য সরকারি জিনিসটাকে আমি সাপোর্ট দিই। অর্থনীতিবিদরা বলছেন, মানুষ এখন সঞ্চয় থেকে বের হয়ে টিকে থাকার চেষ্টা করছেন। মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের ভাটা সব মিলিয়ে মধ্যবিত্তের হাতে বাড়তি টাকা নেই, ফলে বড় একটি অংশ ভেঙে ফেলছে পুরনো বিনিয়োগ। তাদের যে পরিমাণ সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে তাদের জীবনযাত্রার মান যেটা আছে সেটা ধরে রাখতে পারছে না। তাদের যে বেসিক নিড আছে সেগুলো ফুলফিল করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটাও কিন্তু আসলে অ্যালার্মিং। সুতরাং তারা নতুন করে যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করবে সে আগ্রহটা তারা হারিয়ে ফেলেছে। যদি বিনিয়োগ প্রবাহটা বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো কর্মসংস্থান বৃদ্ধি পাবে। যে নীতি সুদের হার কমানো সত্ত্বেও এর আলটিমেট সুফল এটা সাধারণ জনগণ এটা পাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানালেন, সরকারের উদ্দেশ্য এখন মানুষকে সঞ্চয়ের বদলে বিনিয়োগে উৎসাহিত করা। এতে অর্থনীতিতে গতি ফিরবে, বাড়বে কর্মসংস্থান। জনগণের কাছে যদি বিকল্প অধিকতর লাভজনক বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি হয়, তখন স্বাভাবিকভাবে এখান থেকে সুইচ করে অন্য জায়গায় যাবে। সরকার নিজেও চাচ্ছে যে
পাবলিকের কনসেন্ট্রেশনটা সঞ্চয় পত্রের পাশাপাশি ওই জায়গাতেও শিফট করুক আর কি, ট্রেজারি বন্ড বিলে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই নীতির ফলে অর্থনীতি পড়তে পারে লিকুইডিটি ট্র্যাপে। অর্থাৎ মানুষ টাকা হাতে রাখছে কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে ভয় পাচ্ছে। ব্যালেন্স করে বা ভারসাম্য করে এখন সুদের হার আবার কমায় দিচ্ছে। এই কারণে না দিলে মানুষের কস্ট অফ ফান্ড, যদি বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সমস্ত কিছুর দাম বেশি, 15% যদি আমাকে ব্যাংকেরই সুদ দিতে হয় তাহলে তাকে ব্যবসা করে সার্ভাইভ করা কঠিন। যার জন্য এটা কমায় আনার চেষ্টা করতেছে। যত মেকানিজম করুক না কেন বড় ব্যবসায়ীরা নির্বাচন বন্ধ অপেক্ষা করবে। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় সরকারের বিকল্প অর্থায়ন এখন নির্ভর করছে ব্যাংকের ঋণের উপর। ফলে বাণিজ্যিক ব্যাংক খাতেও তৈরি হয়েছে চাপ। 2024-25 অর্থ বছরে সরকারি ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া কমে দাঁড়িয়েছে 72,372 কোটি টাকায়। তবে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া বেড়েছে 1,36,000 কোটি টাকারও বেশি। আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সঞ্চয়পত্র বিক্রি করতে লাগাম টানা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সুদ হার কমানো। বিশেষজ্ঞরা বলছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পড়ছে বিপাকে, কারণ সংসারের বড় অংশের ব্যয় তারা চালাতেন সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে। এখন সেটিও কমে গেলে বাড়বে অনিশ্চয়তা। বাজেট ঘাটতি মেটাতে বড় খাত ছিল এই সঞ্চয়পত্র। যখন সাধারণ মানুষ এই সঞ্চয়পত্র থেকে মুখ সরিয়ে নিচ্ছে, তখন বাংলাদেশ ব্যাংক বলছে সেই সঞ্চয় বিনিয়োগ আকারে অর্থনীতিতে ফিরে আসবে। তবে এখন দেখার বিষয় সাধারণ মানুষ কতটা বিনিয়োগে আগ্রহী হয়। সাদাত অভ্র, এখন ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জোবায়েদ হত্যাকাণ্ডে বড় ভাই বাদী হয়ে বংশাল থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যেই জড়িত সন্দেহে জোবায়েদের ছাত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত আরও দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং বিচারের আওতায় না আনলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। শেষবারের মতো পুরান ঢাকার রওশন ভিলা থেকে বের হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ। প্রিয় ক্যাম্পাসে নয়, এবার যাচ্ছেন মিডফোর্ড হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত হবে তার। পুরান ঢাকার অলিগলি, আরমানিটোলার নুরবক্স রোড আর গৃহশিক্ষক হিসেবে রওশন ভিলা তার পরিচিত হলেও প্রাণ গেল সেই চেনা আঙ্গিনাতেই। চুরিঘাগাতে, রক্তক্ষরণে, সিঁড়িতেই জীবনের ইতি টেনেছেন পরিসংখ্যান বিভাগের এই ছাত্র। রোববার বিকালে হত্যাকাণ্ডটি ঘটলেও জানাজানি হয় ঘণ্টা দুয়েক পর। খবর পেয়ে ছুটে আসেন সহপাঠী, স্বজন, শিক্ষক ও রাজনৈতিক সহযোদ্ধারা। জোবায়েদের আকস্মিক মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন জগন্নাথের শিক্ষার্থীরা। ঘেরাও করে রাখে বাড়িটি। দীর্ঘ 6 ঘণ্টা পর লাশ উদ্ধার করে পিবিআই। এ সময় আইনশৃঙ্খলার নাজুক অবস্থার কারণে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার হত্যার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি। বংশাল থানার সাব ইন্সপেক্টর পলাশ আসার পরে সিঁড়ির সামনে একটা চাকু, এই চাইনিজ চাকু, সেটা হচ্ছে উদ্ধার করলো। সেটা উদ্ধার করার পরে আমরা ওনাকে নিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠলাম, তখন আমি দেখলাম যে দেহটা উল্টো হয়ে পড়ে আছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নির্লিপ্ততা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা সেটা বারবারই বলেছি। অতীতেও দেখেছেন আমরা পারভেজকে হারিয়েছি, সাম্যকে হারিয়েছি। তো দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ভিকটিম হচ্ছে। তো এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি এতটা নাজুক হবে, এটি কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করিনি। সিসিটিভি দেখে হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে জোবায়েদের ছাত্রীকে তখনই পুলিশে হেফাজতে নেওয়া হয়। এমন খবরে মধ্যরাত পর্যন্ত বংশাল থানার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। তার যে রুমমেট, তাদের সাথে কথা বলে যে এটা বুঝতে পারি যে সে বের হওয়ার আগে বারবার ফোন দিচ্ছিল যে আপনি কই, এক্সাক্ট লোকেশনটা কই। তিনি যখন কাছাকাছি চলে আসেন তো তখন আবার কল দিছে কই। তো তখন আমি জিনিসটা বুঝতে পারি যে আসলে এটা প্রি প্ল্যান ছিল। যে 2টি ছেলে হত্যাকাণ্ডের সাথে জড়িত, যাদেরকে সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। বংশাল থানায় জোবায়েদের বড় ভাই ইনায়েত সৈকত বাদী হয়ে মামলা করেন। এ সময় ভাই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে 6 জন। ফিজিক্যালি একজন ডেড হলেও আসলে মেন্টালি আমরা বাকি 5 জনও ডেড হয়ে গেছে আজকে থেকে। আমার বন্ধু, আমার ভাই,
আমি জানি না বাকি জীবন আমি কীভাবে বাঁচবো ওকে ছাড়া। এটা সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো। আমি কাকা হিসেবে দাবি যারা আমার ভাই পাশ থেকে শুরু করেছে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এইভাবে আর কি নৃশংসভাবে খুন না হয়। ঘটনার বিস্তারিত জানতে চাইলে বংশাল থানার অফিসার ইনচার্জ ক্যামেরার সামনে কথা বলতে সম্মত হননি। এদিকে প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শীঘ্রই কক্সবাজার বিমানবন্দর থেকে ডানা মেলবে আন্তর্জাতিক ফ্লাইট। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এরই মধ্যে মিলেছে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি। এর মধ্যে দিয়ে পর্যটনের পাশাপাশি অর্থনীতি, যোগাযোগ ও বৈদেশিক সংযোগও উন্মোচন হতে যাচ্ছে নতুন দিগন্ত। তবে টার্মিনাল ভবনের নিচতলার অ্যারাইভাল অংশ পুরো প্রস্তুত হলেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য বাস্তব প্রস্তুতি কতটা তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিস্তারিত মন্তস বিতর্কের প্রতিবেদনে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যুক্ত হল কক্সবাজার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকেই চলছে আন্তর্জাতিক ফ্লাইট চালুর শেষ মুহূর্তের প্রস্তুতি। কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নিচতলার অ্যারাইভাল অংশ পুরোপুরি প্রস্তুত। ব্যাংকের কালেকশন বুথ, বৈদেশিক মুদ্রা বিনিময় বুথ সহ প্রবাসী কল্যাণ ও তথ্য কেন্দ্র স্থাপনের কাজও শেষ। পাশাপাশি প্রস্তুত করা হয়েছে আধুনিক লাগেজ স্ক্যানার মেশিন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বা ফ্লাইট শিডিউল ঘোষণার পর দ্রুত সময়ের মধ্যে যুক্ত হবে প্রয়োজনীয় জনবল। প্রবাসী কল্যাণ ডেস্ক, হেল্প ডেস্ক, মানি এক্সচেঞ্জ, ইমিগ্রেশন ডেস্ক মোটামুটি চালু হয়ে গেছে। কিন্তু বাকি এখন অথরিটির থেকে ফ্লাইট যদি অ্যাপ্রুভাল হয় ওইভাবে নামতে পারবে, মানে মোটামুটি এটা অ্যারাইভেলের জন্য প্রস্তুত হয়ে গেছে। খুব শিগগিরই এই রানওয়ে থেকে আকাশে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট, যা এই শহরের আকাশপথের ইতিহাস বদলে দেবে। তখন কক্সবাজার শুধু অবকাশ যাপন নয়, আন্তর্জাতিক সংযোগের নতুন কেন্দ্র হবে। প্রথম পর্যায়ে কক্সবাজার, ঢাকা, কলকাতা, কক্সবাজার রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালুর পরিকল্পনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। পরবর্তীতে যাত্রী চাহিদা বিবেচনায় ধাপে ধাপে বাড়তে পারে ফ্লাইটের সংখ্যা। ঝিনুকাকৃতির দৃষ্টিনন্দন টার্মিনাল ভবনের কাজ শেষ হয়েছে প্রায় ৮৬%। বর্তমানে ৯,০০০ ফুট দৈর্ঘ্যের রানওয়ে সাগরের বুকে আরও ১,৭০০ ফুট সম্প্রসারণের কাজও শেষ প্রায় ৮৪%। শিগগিরই এটি হতে যাচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে। রানওয়ের বিষয়ে রানওয়ের মোটামুটি কাজ 85%, আমি জানছি 85% এর মতো কাজ শেষ হয়ে গেছে, আর প্রজেক্টের সময় আছে, ওর মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, যার প্রভাব পড়বে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে। তবে ব্যবসায়ীদের মতে প্রকৃত আন্তর্জাতিক মানে পৌঁছাতে বিমানবন্দর ও শহরকে সাজাতে হবে বিদেশি পর্যটকদের উপযোগী করে। বাংলাদেশের সামুদ্রিক মাছ পৌঁছে যায়, দুবাইতে যাই, মালয়েশিয়াতে যাই, সিঙ্গাপুরে যাই। এই মাছগুলো যখন কক্সবাজার ইন্টারন্যাশনাল যখন ফ্লাইট চালু হবে, আমরা এই মাছের আইটেমগুলো আমরা সরাসরি কক্সবাজার থেকে আমরা বাইরের দেশে এগুলো পাঠাতে পারবো। একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরের সাথে শুধু অবকাঠামো না, এটার সাথে বিভিন্ন ধরনের কানেক্টিভিটিও সম্পৃক্ত। এখানে যারা বিদেশ থেকে আসবে তাদের একটা এনভায়রনমেন্ট, ওয়েলকামিং এনভায়রনমেন্ট এস্টাবলিশ করা, এগুলো না করে যদি করা হয়, আমার মনে হয় মানুষের একটা প্রথমে দর্শনে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। বেবিচকের তথ্যানুযায়ী চলমান ৩ প্রকল্পের মধ্যে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে ব্যয় হচ্ছে ২,০১৫ কোটি টাকা, রানওয়ে সম্প্রসারণে ৩,৭০৯ কোটি, আর টার্মিনাল ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ২৭৭ কোটি টাকা। মনতোষ বেদজ্ঞ, এখন, কক্সবাজার।
গত 4 বছরে বরিশালের মাটি 4 সেন্টিমিটার দেবে গেছে। অতিরিক্ত মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন। এদিকে উপকূলীয় এলাকা হওয়ায় ভূগর্ভস্থ পানির ওই জায়গা দখলে নিচ্ছে লবণাক্ত পানি। এতে জনস্বাস্থ্য এবং কৃষি হুমকির মুখে পড়ায় স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। 2002 সালে বরিশাল পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়। এরপর থেকে গত 23 বছরেও নগরীর পানির চাহিদা পূরণ করতে পারেনি বরিশাল সিটি কর্পোরেশন। তবে দিন দিন সুপেয় পানির চাহিদা বাড়ছে। সিটি কর্পোরেশন পানির চাহিদা পূরণ করতে না পারায় ব্যক্তিগত উদ্যোগে ভূগর্ভস্থ পানি ওঠাতে গভীর নলকূপ বসিয়েছে অনেক নগরবাসী। সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের তথ্য মতে মহানগরীতে ব্যক্তিগত গভীর নলকূপের সংখ্যা 27,923টি। এছাড়া সিটি কর্পোরেশনের নলকূপ আছে আরও 38টি। শুধুমাত্র গভীর নলকূপ দিয়েই পানি উত্তোলন করা হয় দৈনিক 3,20,00,000 লিটার। তবে ব্যক্তিগত নলকূপে কি পরিমাণ পানি ওঠানো হয় তার কোনো পরিসংখ্যান মেলেনি। এভাবে পানি উত্তোলনের ফলে গত 4 বছরে বরিশালের মাটি 4 সেন্টিমিটার দেবে গেছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। খাল থেকে পানি কিছু নিচে চুয়ায় যায়। এবার বৃষ্টিপাত বেশি হয়েছে, বৃষ্টিপাত বেশি হওয়ার কারণেও আন্ডারগ্রাউন্ড টেবিলে পানি রিচার্জ হয়েছে। তো এইভাবে যদি আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেবিলটাকে যদি আমরা ইনট্যাক্ট রাখতে পারি, রিচার্জ করতে পারি, ইনট্যাক্ট রাখতে পারি, তাহলে বরিশালে মাটি দেবে যাওয়ার যে প্রক্রিয়াটা এটা ইনশাল্লাহ বন্ধ হবে। মহানগরীতে জনসংখ্যা বাড়ায় পানির চাহিদা মেটাতে বাধ্য হয়েই ভূগর্ভস্থ পানি উত্তোলনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকা হওয়ায় ভূগর্ভের উত্তোলন করা পানির সেই স্থান দখল করেছে লবণাক্ত পানি। এতে মানবদেহে লবণাক্ত বৃদ্ধির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় কৃষিতেও। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর সময়ের সাথে সাথে নিচে নেমে যাচ্ছে এবং বরিশাল যেহেতু একটি উপকূলবর্তী এলাকা, স্যালাইন ওয়াটার ইন্ট্রুশনের একটা সম্ভাবনা থেকে যায় এবং এই স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন ভবিষ্যতে মানবদেহ এবং কৃষিকাজের উপর একটি নেতিবাচক ভূমিকা রাখবে। এই অবাধ উত্তোলনকে বন্ধ করার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুনিশ্চিত জীবন ধারণের জন্য একটি যৌথ সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়ছে। ভূগর্ভস্থ পানি ওঠানোর ফলে বরিশাল নগরীর মাটি দেবে যাওয়ার খবরে উদ্বিগ্ন খোদ সিটি কর্পোরেশনের প্রশাসকও। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে বিকল্প উপায়ে পানি উৎপাদনের পরিকল্পনার কথা জানান তিনি। এই ভয়াবহতা আজ করতে পেরে সরকার আমাদেরকে বিভিন্ন কাজের জন্য এবার 10 কোটি টাকা দিয়েছিল। সেই 10 কোটি টাকার প্রায় 90% টাকা আমরা এই আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আনডান অবস্থায় আছে সেটাকে রিভাইভ করার জন্য টেন্ডার করে ওখানে কাজে লাগিয়েছি। এই দুইটা যদি চালু হয়, তো দুইটা চালু হলে আমার 2.5 কোটি থেকে 3 কোটি লিটার পানি আমি এই কীর্তনখোলা নদীর পানি ট্রিটমেন্ট করে আমি জনগণকে দিতে পারবো। আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার উঠাইতে হবে না, ফলে যে বেকম সৃষ্টি হচ্ছে, মাটি নেমে যাচ্ছে, সেই সমস্যাটা হবে না। বরিশাল নগরীতে দৈনিক পানির চাহিদা 7,20,00,000 লিটার, ঘাটতি 4 কোটি লিটার। সিটি কর্পোরেশন এলাকায় 58 বর্গ কিলোমিটারে বসবাস করছেন প্রায় 8 লাখ বাসিন্দা। ফেরদৌস সোহাগ, এখন বরিশাল। অনিয়ন্ত্রিত আবাসন আর অবকাঠামোর চাপে ফেনী শহর থেকে হারিয়ে যাচ্ছে প্রাচীন পুকুর ও জলাশয়। এতে করে যেমনি বাড়ছে জেলার সার্বিক উষ্ণায়ন, তেমনি দেখা দিয়েছে অগ্নিঝুঁকি। বড় ধরনের অগ্নিকাণ্ড হলে বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিসকেও। জলাশয় ভরাটে পরিবেশ আইন বাধা থাকলেও তা মানছে না কেউই। পরিবেশ অধিদপ্তরের নীরব ভূমিকায় হতাশ পরিবেশ সচেতনরা। যদি এসব জলাশয় রক্ষায় নানা উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন। দুলাল তালুকদারের ক্যামেরায় সুলাইমান ডালিমের প্রতিবেদন। পুকুর কিংবা জলাশয়ে জলকেলি, সাঁতার কিংবা শিশু কিশোরদের দুরন্তপনার চিত্র একসময় ছিল নিত্য নৈমিত্তিক। এখন তা দেখা মিলে কালে ভদ্রে। ফেনী শহরে একসময় ছিল 2 শতাধিকের বেশি পুকুর ও জলাশয়। এখন তা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। অবকাঠামোগত উন্নয়ন আর আবাসন খাতের নামে হারিয়ে গেছে জলাশয়গুলো।
ফেনীর মিজান ময়দানের পাশে এখন যেখানে মার্কেট দেখা যাচ্ছে সেখানে একসময় ছিল বিশাল জলাশয়। এলাকার মানুষের ব্যবহার থেকে শুরু করে অগ্নি নির্বাপনে ভূমিকা রাখত পুকুরটি, কিন্তু পরিবেশ আইনের তোয়াক্কা না করেই এখন সেখানে তৈরি হয়েছে মার্কেট। পাশের যে পুকুরটি কোনোভাবে টিকে আছে তার অবস্থাও জরাজীর্ণ। হাসপাতালের বর্জ্য সহ নানা রকম বিষাক্ত আবর্জনার কারণে পুকুরটির পানি ব্যবহারের অনুপযুক্ত। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। এটার মূল কারণটা হলো পুকুরগুলা ভরাট করার জন্য। এর ভিতরে ইতিমধ্যে আমাদের পিছনে যেমন ওই যে আরো প্রায় 4টা পুকুর ভরাট হয়ে গেছে। কিছু ছোট ছোট পুকুর একদম বিলুপ্ত হয়ে গেছে, কারণ ওই ডিপ মেশিন বা পানি ব্যবস্থা ঘরে ঘরে হওয়াতে তারা আর এইটার শেষ করে দিচ্ছে। বড় বাজার ফেনী শহরের অন্যতম বাণিজ্য কেন্দ্র। এখানেও ছিল বিশাল পুকুর, যা অগ্নি নির্বাপন, অজু গোসল সহ নিত্য ব্যবহারেও ছিল অন্যতম ভরসা। সেখানেও উঠেছে বিপণী বিতান। অন্যদিকে শহরতলির দাউদপুর এলাকায় কৃষি সেচের অন্যতম ভরসা খাজা আহমদ লেক ভরাট করে করা হয়েছে পৌরসভার মার্কেট। এভাবেই হারিয়ে যাচ্ছে একের পর এক পুকুর ও জলাশয়। অনেক বড় একটি লেক পৌরসভা কর্তৃক ভরাট করে ফেলা হয়েছে। এখন যদি বড় ধরনের কোনো অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা আমাদের কিন্তু এখানে নেই। আমাদের ফেনী শহরে 80% পুকুর এখন চলে নাই, এগুলা বহুতলা ভবন হয়ে গেছে। জলাশয় কমায় জেলার সার্বিক উষ্ণায়ন সহ বাড়ছে অগ্নি ঝুঁকি, নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তরও। জলাশয় রক্ষায় পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন, যদিও নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। জলাধার যদি ভরাট হয় অনুমোদনবিহীনভাবে, সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর তাদের নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে তাদের বিরুদ্ধে তাদের জরিমানা ধার্য করতে পারেন। এছাড়া নিয়মিত আমাদের পরিবেশ আদালতে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমরা মামলা দায়ের করি। প্রাকৃতিক যে জলাধার এবং প্রাকৃতিকের পাশাপাশি জনকল্যাণে সুপেয় পানি সরবরাহের জন্য যে সমস্ত পুকুর এবং দিঘি খনন করা হয়েছে, সেগুলো যাতে কোনোভাবেই ভরাট না হতে পারে সে বিষয়ে কিন্তু আমরা সর্বদা সোচ্চার রয়েছি। আমাদের প্রচেষ্টা রয়েছে যে এই সমস্ত দিঘি এবং জলাধারগুলো যাতে বেদখল না হয়, কেউ ভরাট না করতে পারে। সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া পুকুর জলাশয়গুলো ফিরিয়ে আনতে না পারলেও যা আছে সেগুলো রক্ষণাবেক্ষণে কার্যকর পদক্ষেপ চান স্থানীয় পরিবেশ সচেতন মহল। সুলাইমান ডালিম, এখন ফেনী। ফেনীর পাইকারি এবং খুচরা বাজারে সরবরাহ বেড়েছে সব ধরনের সবজির। বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম জাতের কিছু সবজিও। এতে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম কমেছে 8 থেকে 15 টাকা পর্যন্ত। এদিকে বরগুনার পাইকারি মাছের বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে চাষের মাছের দাম। সবজির বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুলাইমান ডালিম, এবং মাছের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হবেন সহকর্মী সুজন আকন। তবে শুরুতেই ডালিম, আপনার সাথে জানতে চাই আপনার কাছে যে সবজির দরদাম কেমন দেখছেন আর বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রোশন, সবজির যে দামের পরিস্থিতি ছিল সেই দামের পরিস্থিতির কিছুটা উত্তরণ হয়েছে। গত 2 সপ্তাহের ব্যবধানে আজকের যে বাজার, সে বাজারে আমরা দেখেছি যে সবজির দাম প্রতি কেজিতে আমরা 8 থেকে 15 টাকা কমেছে। বাজারে শীতকালীন যেসব আগাম সবজি রয়েছে সেসব কিছু আগাম সবজিও এসছে, যার ফলশ্রুতিতে দামের যে পরিস্থিতি সেটি কিছুটা কমেছে। আমরা যেটি দেখেছি যে গত সপ্তাহে বরবটি বিক্রি হয়েছিল বাজারে 90 টাকা থেকে 100 টাকার মধ্যে, আজকের বাজারে সেটি 70 টাকায় বিক্রি হচ্ছে। আমরা যেটি দেখেছি যে গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছে 150 থেকে 60 টাকার মধ্যে, আজকের বাজারে টমেটো বিক্রি হচ্ছে 100 টাকার মধ্যে। কাঁচামরিচ আমরা দেখেছি যে গত সপ্তাহে 300 টাকা এবং এর আশপাশে বিক্রি হচ্ছে, আজকের বাজারে আমরা দেখেছি যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 180 টাকার মধ্যে। শসা আজকের বাজারে আমরা দেখেছি যে 40 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহের বাজারেও আমরা দেখেছি যে 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে বাজারে শীতের যে সবজি বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি আমরা দেখেছি যে আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকায়। পেঁপে আমরা দেখেছি যে বাজারে বিক্রি হচ্ছে 40 টাকায়।
টাকায় জালি কুমড়ো আমরা দেখেছি বাজারে এসছে, যেগুলো 40 টাকা 1 কেজি প্রতি বিক্রি হচ্ছে। আমরা যেটি দেখেছি যে বাজারে শীতকালীন যে সবজি ফুলকপি সেটিও এসছে, আমরা বাজারে যেটি দেখেছি যে 100 টাকা এবং এর আশপাশে বিক্রি হচ্ছে। তবে বাজারে যে সবজিটি সবচেয়ে বেশি কম দামে বিক্রি হচ্ছে সেটি হচ্ছে যে আলু, প্রতি কেজি 20 টাকায় আলু বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা বাজারে দেখেছি যে পটল রয়েছে, যেটি আজকের বাজারে 70 টাকায় বিক্রি হচ্ছে। আঁকড়ে বিক্রি হচ্ছে আজকের বাজারে 80 টাকা। এছাড়াও আমরা দেখেছি যে চিচিঙ্গা এবং ঝিঙ্গা রয়েছে, সেগুলো কিন্তু 50 থেকে ছড়া গত সপ্তাহে ছড়া রয়েছে, সেই কচুর ছড়া গত সপ্তাহে বাজারে সেগুলো 40 টাকা বাজারে সেগুলো 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও বেগুন আজকের বাজারে আমরা দেখেছি যে 80 টাকায় বিক্রি হচ্ছে। তেঁত করলা বিক্রি হয়েছে আজকের বাজারে 70 টাকায় এবং ফুলকপি বিক্রি হচ্ছে দাম, সেটি কিন্তু আমরা দেখেছি যে 200 টাকার বেশি 180 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিক্রেতারা আমাদেরকে যেটি বলছেন যে শীতকালীন যেসব আগাম সবজি সেগুলো বাজারে আসা শুরু করেছে। আরও যে সবজি সরবরাহ যদি বাজারে বাড়ে তাহলে দাম আরও কিছুটা কমবে বলে তারা মনে করছেন। এই ছিল ফেনী সুলতান মাহমুদ হকার্স মার্কেট থেকে আমাদের কাছে সবজির বাজারের খবরের সর্বশেষ। আমরা এবার মাছ বাজারের পরিস্থিতি জানতে চাই। বরগুনা থেকে যুক্ত হয়েছেন সুজন আকন। সুজন, জানাবেন যে মাছের সরবরাহ কেমন বাজারগুলোতে, আর কোন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে? রওশন, আমি রয়েছি বরগুনার সবথেকে বড় মাছের বাজারে এবং এই বাজারটি মূলত ভোর থেকে 8টা এবং 8:30 পর্যন্ত এখানে পাইকারি মাছ বিক্রি করা হয় এবং এই হাটে মূলত গ্রামগঞ্জের যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে তারা মূলত এই হাটে এসে মাছ ক্রয় করে থাকেন এবং এখানে আমি সকাল থেকে ঘুরে দেখেছি মূলত এখানের যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বর্তমানে এই মাসে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সমুদ্র এবং নদীগুলোতে মা ইলিশ রক্ষায় যে নিষেধাজ্ঞা চলছে 22 দিনের, যার কারণে এই বাজারে এখন কোনো ধরনের সামুদ্রিক মাছ নেই, যার কারণে ক্রেতাও একেবারেই নেই। তো আজকে এখানে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আজকে মাছের সরবরাহ অনেকটাই কম এবং ক্রেতাও অনেক কম। তো তারা বলছেন যে আজকে রুই এবং কাতলা মাছ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 320 থেকে 350 টাকা, যেটি গত সপ্তাহের থেকে অনেকটাই কম। তারা বলছে যে গত সপ্তাহে এই বাজারে 350 থেকে 380 টাকা পাইকারি এই রুই এবং কাতলা মাছ বিক্রি হচ্ছিল। এছাড়াও এই বাজারে সব থেকে বেশি বিক্রি হয় মূলত পাঙাশ মাছ এবং তেলাপিয়া মাছ, যেটি পাঙাশ মাছ বিক্রি হচ্ছে আজকে পাইকারিতে 170 থেকে 175 টাকা এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা, যেটি গত সপ্তাহেও বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 180 টাকা পাইকারিতে বিক্রি হয় এবং এই মাছগুলোই মূলত যখন খুচরা ভাবে বিক্রি করা হবে তখন এই তেলাপিয়া মাছ বিক্রি হবে 200 থেকে 220 টাকা। এছাড়াও চিংড়ি মাছ আমি এই বাজার ঘুরে দেখতে পেয়েছি যে 2 ধরনের চিংড়ি মাছ, মূলত গুঁড়া চিংড়ি মাছগুলো বিক্রি হচ্ছে 550 টাকা পাইকারিতে এবং বড় গলদা চিংড়ি সেটি বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা এবং পাবদা মাছ এবং দেশি শিং একই দামে বিক্রি হচ্ছে, এটি পাইকারিতে বিক্রি হচ্ছে 300 টাকা, যেটি খুচরা বাজারে বিক্রি হবে 350 টাকা। তো সব মিলিয়ে বলা যায় যে এই বাজারে মাছের সরবরাহ গত সপ্তাহের থেকেও কম এবং ক্রেতাও অনেকটাই কম বলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলেছেন। তো এই ছিল আমার কাছে বরগুনার মাছ বাজার থেকে সবশেষ। মাছ এবং সবজির বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। চট্টগ্রাম নগরীর পর্বক মোড়ে 3 তলা বিশিষ্ট একটি পরিত্যক্ত হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত 12:30টার দিকে সেন্ট্রাল সিটি নামের হাসপাতালটির নিচতলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান হঠাৎ করে বিকট শব্দ হয় ভবনটিতে, পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের, তবে কারণ জানতে তদন্ত চলছে। আগুনে হাসপাতালের নিচতলা সম্পূর্ণ পুড়ে গেছে। দিন দিন যানজটের শহরে পরিণত হচ্ছে সিরাজগঞ্জ। অতিরিক্ত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের কারণে প্রতিনিয়তই যানজট লেগে থাকে শহরের
প্রতিটি সড়কে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যত্রতত্র গড়ে ওঠা অটো এবং সিএনজি স্ট্যান্ড ভোগান্তি বাড়াচ্ছে কয়েক গুণ। প্রশাসনের যথাযথ পদক্ষেপ না থাকার অভিযোগ করছেন চলাচলকারীরা। রিফাত রহমানের প্রতিবেদন। 28.5 বর্গ কিলোমিটারের সিরাজগঞ্জ শহরে বসবাস প্রায় 4.5 লাখ মানুষের। এছাড়া জীবিকার তাগিদে প্রতিদিন গ্রামগঞ্জ থেকেও শহরে আসেন কয়েক হাজার মানুষ। প্রথম শ্রেণীর পৌর শহর হলেও রাস্তাঘাট ও যানবাহন চলাচলে নেই সেই ছোঁয়া। সরু রাস্তা আর অতিরিক্ত রিক্সা ও অটোরিকশা চলাচল করায় পরিণত হয়েছে যানজটের শহরে। শহরে চলাচলের জন্য 4700 রিক্সা নিবন্ধন দিলেও চলাচল করছে 3 গুণ ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশা। এতে প্রতিনিয়ত বাড়ছে যানজট, ভোগান্তি পোহাচ্ছে শহরবাসী। হাজার হাজার রিক্সা, অটোরিকশা এটা যত্রতত্র থামাচ্ছে, এর কোনো নিয়ম কানুন নাই। ট্রাফিকের যে এই নিয়ম কানুন আছে সেটা ভেঙে পড়ছে। অটো টেম্পু এদের লাইসেন্সবিহীন, এরা যত্রতভাবে চলাফেরা করে, মানুষ রাস্তায় চলাফেরা করতে পারে না এবং অটো রিক্সা তুলতে পারেও মেশিনে চলে, ব্রেক করতে পারে না। বহু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে আহত এবং নিহত হইতেছে। আমার পেছনে যে সিএনজি আর অটোরিকশাগুলো রয়েছে এগুলোই প্রতিনিয়ত সিরাজগঞ্জ শহর সহ আঞ্চলিক সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে। তবে বিআরটিএ কর্তৃপক্ষ বলছে এসব যানবাহনের কোনোটিরই নেই বৈধ কাগজপত্র। অথচ প্রশাসনের নাকের ডগায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এভাবে স্ট্যান্ড গড়ে তুলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি করলেও নজরে আসে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে প্রতিনিয়ত বাড়ছে যানজটের ভোগান্তি, রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। শহরবাসী অভিযোগ করেন প্রশাসনের নজরদারি না থাকায় গত 1 বছরে অনিয়ন্ত্রিতভাবে শহরে বাড়ছে ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশা ও সিএনজি। এছাড়াও বাজার স্টেশন মোড়, চৌরাস্তা মোড়, রেলগেট সহ শহরের অন্তত 5 থেকে 6টি পয়েন্টে গড়ে উঠেছে স্ট্যান্ড। প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় বাড়ছে দুর্ভোগের মাত্রা। অবৈধ সিএনজি, 3 হুইলার, ব্যাটারি চালিত টেসলা, যেটা কারণে মূলত সড়কে অ্যাক্সিডেন্টগুলি বেশি হচ্ছে, সেইগুলিতে আপনার কোনো রকম বাছবিচার নাই, তাদের জন্য কোনো রকম আইন শৃঙ্খলা নাই। বাইকারদের ধরতেছে, বাট অন্যান্য যানবাহন তাদের সামনেই আছে, তাদেরকে আমি চেক করতে দেখি না, নজরে পড়ে না, আমার চোখে পড়ে না। এখানে রাস্তার দুপাশে সিএনজি, অটোরিকশা, এরা রাস্তার দুই পাশে এমনভাবে জায়গা দখল করে রাখে যে মানুষের চলাচলের সমস্যার সৃষ্টি হয়। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে 2019 সাল পর্যন্ত জেলায় 4000 সিএনজির নিবন্ধন দেওয়া হলেও বর্তমানে কাগজপত্র হালনাগাদ রয়েছে মাত্র 3টির। তবে সিএনজি সহ অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলছেন প্রশাসন। আমরা তো মোবাইল কোর্টের বাইরে আমাদের কোনো কিছু করণীয় নাই, আমরা তো গাড়ির মামলা দিতে পারি না। এখানে পুলিশ প্রশাসন আছে, ট্রাফিক প্রশাসন আছে, তারাই এগুলো দেখভাল করে। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিআরটিএ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রিক্সা, ভ্যান, সিএনজি, অটোরিকশা এইগুলো যেভাবে মোড়ে মোড়ে এখন দাঁড়ায় অযথা যানজটের সৃষ্টি করছে, এই যানজট যাতে সৃষ্টি করতে না পারে এই ব্যাপারে সুদূর পরিকল্পনা নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। আমরা নিয়মিতভাবে বিভিন্ন অবৈধ সিএনজি, অবৈধ অটো এগুলোকে গ্রেপ্তার করছি এবং একই সাথে তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে মামলা দেওয়া হচ্ছে যারা বিভিন্ন ধরনের অবৈধ পার্কিং বা অবৈধ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে। জেলা ট্রাফিক পুলিশের তথ্য মতে গত 3 মাসে সিরাজগঞ্জে সহস্রাধিক মামলা থেকে প্রায় 1/2 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে ট্রাফিক পুলিশের তৎপরতা বৃদ্ধি সহ যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের দাবি শহরবাসীর। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার চালানো ইসরায়েলি সবচেয়ে ভয়াবহ বিমান হামলা, অন্তত 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায়
97 জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। এ নিয়ে 10 অক্টোবর থেকে ইসরায়েল 80 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। অন্যদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পাল্টা অভিযোগ তুলেছে ইসরায়েল। আইডিএফ বলছে রোববার সকালে রাফায় হামাসের হামলায় তাদের 2 সেনা নিহতের জেরে বিমান হামলা চালিয়েছে তারা। সিরিজ হামলার পর রাত থেকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে রাফার ইসরায়েলি বাহিনীর উপর চালানো হামলা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে হামাস। এদিকে 28 বন্দির মরদেহের মধ্যে 12 জনের মরদেহ ফেরত দিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বিপরীতে 150 ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত পাঠালো তেল আবিব। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে একটি কার্গো বিমান ছিটকে সমুদ্র পাড়ে পড়ার ঘটনায় অন্তত 2 জনের প্রাণ গেছে। স্থানীয় সময় সোমবার ভোর 3টা 50 এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা কবলিত বিমানটি বোয়িং 747 মডেলের কার্গো বিমান ছিল। বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে দুবাই থেকে যাওয়া বিমানটি অবতরণের সময় ছিটকে পড়ায় রানওয়ের গ্রাউন্ডে থাকা 2 জনই মারা গেছেন। তবে বিমানটিতে থাকা 4 ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানটি এমিরেটসের EK9788 ফ্লাইট ছিল। বিশ্বের সবচেয়ে বড় লুফির জাদুঘরে চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। মুখোশ পরা 3 ব্যক্তি কয়েক মিনিটের মধ্যেই জাদুঘরের ভিতর ঢুকে অন্তত 9টি আইটেম চুরি করে পালিয়ে যায়। তবে জাদুঘরে চুরির ঘটনা এটি প্রথম নয়। ইউরোপের বেশ কয়েকটি দেশে অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। বিশ্বের সব বড় জাদুঘরের চুরির ঘটনা জানাচ্ছেন তানভীর জনি। লিওনার্দো দা ভিঞ্চির জগৎবিখ্যাত চিত্রকর্ম মোনালিসার কথা উঠলেই প্রথমেই মাথায় আসে প্যারিসের লুভর মিউজিয়ামের কথা। বিশ্বের সবচেয়ে বড় এই জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা আছে 35,000-এর বেশি চিত্রকর্ম। প্রতিদিন জাদুঘরটি দেখতে আসেন প্রায় 30,000 দর্শনার্থী। এবার বিখ্যাত এই মিউজিয়ামে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটল। কয়েক মিনিটের মধ্যে অন্তত 9টি আইটেম চুরি করে পালিয়ে যায় মুখোশধারীরা। অতীতেও ইউরোপের অনেক দেশে এরকম চুরির ঘটনার নজির আছে। 2008 সালে সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত বিখ্যাত জাদুঘর বুয়ার্লের সংগ্রহ থেকে পল সেজান, এডগার দেগাস, ভ্যান গগ ও ক্লদ মনেটের প্রায় $16.5 লাখ মূল্যের 4টি তৈলচিত্র চুরি হয়। যদিও কিছু সময় পরই মনেট ও ভ্যান গগের ছবি উদ্ধার করা হয়। তবে 2012 সালে সেজানের ছবিটি পাওয়া যায় সার্বিয়ায়। 2010 সালে প্যারিসের মিউজিয়াম ডি আর্ট মডার্ন দে লা ভিলে থেকে $11.70 লাখ মূল্যের 5টি চিত্রকর্ম চুরি হয়। এসব শিল্পকর্মের মধ্যে পিকাসোর ডোভ উইথ গ্রিন পিস এবং হেনরি ম্যাটিসের পোস্টেরেলও ছিল। 2012 সালে নেদারল্যান্ডসের রটারড্যাম কুইন্সটল জাদুঘর থেকে চুরি হয় পিকাসো, ম্যাটিস, মনেট এবং অন্যান্যদের তৈরি 7টি চিত্রকর্ম। পিকাসোর চিত্রকর্ম উদ্ধারের পর দেখা যায় সেটি মূলত নকল ছবি ছিল। এই চুরির ঘটনায় 2013 সালে রোমানিয়ান এক ব্যক্তি ও তার বেশ কয়েকজন সহযোগীকে দোষী সাব্যস্ত করা হয়। পূর্ব জার্মানির স্যাক্সনি শহরের গ্রিন ভল্ট জাদুঘরের গ্রিল কেটে 2009 সালে 4,300টির বেশি হীরা চুরি করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় $12.5 কোটি। যদিও বেশিরভাগ রত্ন উদ্ধার করা হয়েছে। এছাড়া 2023 সালের ব্রিটিশ জাদুঘর থেকে চুরি হয় সোনার গয়না ও রত্নসহ প্রায় 2000 নিদর্শন। করোনা মহামারীর সময় নেদারল্যান্ডসের বেশ কয়েকটি জাদুঘর থেকে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি হয়। 2004 সালে সাও পাওলোর শীর্ষস্থানীয় শিল্প জাদুঘর থেকে পিকাসোর 1904 সালের সুজান ব্লোচের প্রতিকৃতি এবং ক্যান্ডিনো পোর্টিনারির 1939 সালের দ্য কফি ওয়ার্কার চুরি করে নিয়ে যায়, যার মূল্য ছিল প্রায় $55 লাখ। 1 মাস পরই সেগুলো উদ্ধার করা হয়। তানভীর জানি, এখন বিশ্ব। সরকার পতন আন্দোলন সফল হওয়ার পর এবার মাদাগাস্কারের রাষ্ট্র সংস্কারে অংশ নিতে চায় দেশটির জেএনজি প্রতিনিধিরা। পাশাপাশি জনগণের দায়িত্ব নিতে আগামী নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত করছেন তারা। নতুন সরকারের কাছে মাদাগাস্কারের জনগণের ভাগ্যের পরিবর্তন নিশ্চিতের আহ্বান তাদের। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ।
বাংলাদেশ ও নেপালের পর জেনজিদের তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পর সম্প্রতি ক্ষমতাচ্যুত হন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। এরপর গত শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ক্যাপসাট নামক সামরিক শাখার কর্নেল মাইকেল রান্দ্রিয়া নিরিনা। তার দাবি, মাদাগাস্কারের সাধারণ মানুষের আহ্বান তাকে ক্ষমতা নিতে উদ্বুদ্ধ করেছে। আন্দোলনের সময় তার নেতৃত্বাধীন ক্যাপসাট ইউনিট জেনজিদের পক্ষ নিয়েছিল, কিন্তু রান্দ্রিয়া নিরিনার ক্ষমতা গ্রহণের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জেনজিদের মাঝে। We are not only here to be sidelined, and we are not here only for the protest and for being the muscles of the protest and for a new regime to take over, but we are here to be in the middle of the discussions, in the middle of the negotiations, and in the middle of the construction of the new political system. দেশটির আগামী নির্বাচনে অংশ নিতে জেনজিরা প্রস্তুত বলেও জানান ইলিয়ট। We beginning to organize ourselves as a more powerful political influence, and in order to take things into matter, we are ready to go into to take more responsibilities, even maybe go into elections. বিশ্বব্যাংকের তথ্য মতে 1960 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর 2020 সাল পর্যন্ত মাদাগাস্কারের মাথাপিছু জিডিপি 45% কমে গেছে। দেশটির অন্তত 70% মানুষ দৈনিক $3 কম আয়ে জীবনযাপন করে। মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর ভাঙ্গা ও পাথুরে রাস্তায় এখনো ভিক্ষুক ও ফেরিওয়ালাদের ভিড় লেগেই থাকে। Et le président, c'est juste quelqu'un qu'il faut changer. Et aussi tout le système qu'il faut changer pour que tout le monde puisse savoir ça. Donc pas encore vraiment content parce qu'on n'a pas encore ce qu'on a demandé. বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে গেল মাসের 25 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তরুণ প্রজন্মের আন্দোলন সরকারি দমন-পীড়নের কারণে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। আইসিসি নারী বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। বিকেল 3:30টায় শুরু হতে যাওয়া ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপে সেমিফাইনাল আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। বিস্তারিত থাকছে জুবায়ের আহমেদের প্রতিবেদনে। ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ খেলেও জয় পাওয়া হয়নি বাংলাদেশের। বিশ্বকাপের লিগ পর্বের শেষ দিকে এসে এটাই হয়তো বড় আক্ষেপ নিগার সুলতানার দলের জন্য। বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রথম সেমিফাইনাল ম্যাচ থেকে নিগার সুলতানার দল এখন অনেকটাই দূরে, তবে সম্ভাবনা একেবারেই শেষ হয়নি। নিভু নিভু অবস্থায় থাকা আশার সেই প্রদীপ জ্বালিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নজর জ্যোতি নাহিদাদের। চলতি আসরে 5 ম্যাচ থেকে এখন পর্যন্ত কেবল 1 ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ, হেরেছে বাকি 4 ম্যাচেই। 2 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। 5 ম্যাচ থেকে কোনো জয় না পাওয়া লঙ্কান নারীদের অবস্থাও একই। বৃষ্টির কল্যাণে 2 পয়েন্ট পেলেও রান রেটে জ্যোতিদের পেছনেই আছে তারা। বিশ্বকাপে সেমিফাইনাল স্বপ্ন টিকে আছে তাদেরও, যদিও এর জন্য অন্য দলগুলোর ফলাফলের দিকেও নজর রাখতে হচ্ছে লঙ্কান নারীদের। 2 দলের সবশেষ দেখা অবশ্য জয় পেয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে 1 রানের জয় ছিল জ্যোতিদের পক্ষে। অবশ্য সামগ্রিক ফলাফল বিবেচনায় লঙ্কান নারীরাই থাকবেন এগিয়ে। শেষ 5 ম্যাচের মধ্যে 2 জয় তাদের, বাকি 2 ম্যাচ ফল আসেনি বৃষ্টির কারণে। বিশ্বকাপ মিশনে তাই অতীত রেকর্ডটাও বদলের দিকে মনোযোগ টাইগ্রেসদের। হাতে থাকা 2 ম্যাচ জিতলে বাংলাদেশ টিকে থাকবে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে। মুম্বাইয়ের মাঠ সর্দার পাতিল স্টেডিয়ামে জয় পাওয়ার পাশাপাশি বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলগুলোর দিকেও। অবশ্য সবার আগে নিজেদের কাজটাই ঠিকভাবে করা জ্যোতির দলের জন্য বড় চ্যালেঞ্জ। জুবায়ের আহমেদ, এখন। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানাবো আর একবার। সঞ্চয়ের পরিবর্তে গ্রাহককে বিনিয়োগে উৎসাহিত করতে চায় সরকার। তারল্য ফাঁদে পড়তে পারে অর্থনীতি, শঙ্কা বিশ্লেষকদের। তাদের যে পরিমাণ সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে তাদের জীবনযাত্রার মান যেটা আছে সেটা ধরে রাখতে পারছে না। রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা খুন, পুলিশের হেফাজতে নেওয়া হলো নিহতের ছাত্রীকে। জড়িত 2 জন শনাক্ত। বংশাল থানার সামনে সহপাঠীদের বিক্ষোভ। শিগগিরই কক্সবাজার বিমানবন্দর থেকে ডানা মেলবে আন্তর্জাতিক ফ্লাইট। পর্যটন অর্থনীতির নতুন দ্বার উন্মোচনের আশা, প্রস্তুতি নিয়ে প্রশ্ন।
একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরের সাথে শুধু অবকাঠামো না, এটার সাথে বিভিন্ন ধরনের কানেক্টিভিটিও সম্পৃক্ত। এগুলো না করে যদি করা হয়, আমার মনে হয় মানুষের একটা প্রথমে দর্শনে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রভাব 4 বছরে প্রায় 4 সেন্টিমিটার দেবেছে বরিশালের মাটি, হুমকিতে জনস্বাস্থ্য এবং কৃষি। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।